হরমুজ প্রণালীর শান্ত জলরাশিতে তখন মধ্যরাতের নিস্তব্ধতা। চাঁদের আলোয় চিকচিক করছে পারস্য উপসাগরের নীল জল। চারপাশটা এতটাই শান্ত যে মনে হবে পৃথিবী বুঝি এক গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু এই প্রশান্তির আড়ালে যে এক ভয়ঙ্কর ঝড় ঘাপটি মেরে বসে আছে তা কে জানত। হঠাৎ করে রাতের আকাশ চিরে ধেয়ে এলো আগুনের গোলা। বিকট শব্দে কেঁপে উঠল কেশম দ্বীপের মাটি, যে দ্বীপটি এতদিন পরিচিত ছিল ইরানের অন্যতম প্রধান তেল উৎপাদন কেন্দ্র হিসেবে। নিমেষেই তা পরিণত হলো যেন এক জ্বলন্ত নরকে। একের পর এক বোমার বিস্ফোরণে আলোকিত হয়ে উঠল অন্ধকার আকাশ। আগুনের লেলিহান শিখা আর কালো ধোঁয়ায় ঢেকে গেল চারপাশ। ঠিক একই সময়ে পৃথিবীর অন্য প্রান্তে শীতাতপ নিয়ন্ত্রিত সুরক্ষিত কক্ষে বসে চলছে আরেক নাটক। সেখানে বসে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রনায়করা কথা বলছেন শান্তির, চুক্তির, অথচ তাদের কথার ফুলঝুরি শেষ হতে না হতেই বাস্তবতার রুক্ষ মাটিতে আছড়ে পড়ছে বোমার টুকরো। এ তো কিছুক্ষণ আগের কথা, যখন মনে হচ্ছিল সব ঠিক হয়ে যাবে। মনে হচ্ছিল মধ্যপ্রাচ্যের এই দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাত হয়তো এবার থামবে। কিন্তু না, এই পৃথিবীতে শান্তি শব্দটা বোধহয় সবচেয়ে বড় বিভ্রম। এখানে শান্তির কথা বলা হয় কেবল নতুন যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য। ঘটনার সূত্রপাত খুব বেশি দিন আগের নয়, মাত্র কয়েকদিন আগেই তো বিশ্ববাসী একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বেশ জোর গলাতেই ঘোষণা দিয়েছিলেন। বলেছিলেন হিজবুল্লাহ এবং ইসরায়েল এই দুই বিবদমান পক্ষের সঙ্গে তার অত্যন্ত সন্তোষজনক আলোচনা হয়েছে। ট্রাম্পের কথায় মনে হচ্ছিল তিনি যেন জাদুর কাঠি ঘুরিয়ে সব সমস্যার সমাধান করে ফেলেছেন। তিনি এমনভাবে দাবি করেছিলেন যে দুই পক্ষই তাকে কথা দিয়েছে তারা আর কোনো পাল্টাপাল্টি হামলায় জড়াবে না। বিশ্ববাসীও হয়তো একটু আশায় বুক পেতেছিল, ভেবেছিল অন্তত কিছুদিনের জন্য হলেও মৃত্যুর মিছিল থামবে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে প্রতিশ্রুতির আয়ু বোধহয় শিশির বিন্দুর চেয়েও কম। ট্রাম্পের সেই ঘোষণার 24 ঘন্টা পার হতে না হতেই আবার শুরু হলো ধ্বংসলীলা। সেই একই পুরনো দৃশ্য, ক্ষেপণাস্ত্রের গর্জনে কেঁপে ওঠা আকাশ আর মাটিতে লুটিয়ে পড়া নিরীহ প্রাণ। মাত্র একদিনের ব্যবধানে 9 জন মানুষের মৃত্যু প্রমাণ করে দিল এই বিশ্বে কোনো সিদ্ধান্তেই কেউ স্থির থাকতে পারছে না। পুরো বিশ্বটা যেন এখন এক বিশাল অনিশ্চয়তার দরাবাজিতে ঝুলছে। আজ যা সত্য কাল তা মিথ্যা, আজ যে চুক্তির কথা হচ্ছে কাল ভোরেই তা পরিণত হচ্ছে এক টুকরো মূল্যহীন কাগজে। যখন মধ্যপ্রাচ্যে একটি টেকসই যুদ্ধবিরতির লক্ষ্যে চলমান আলোচনাগুলো একের পর এক মুখ থুবড়ে পড়ছে, ঠিক তখনই দৃশ্যপটে নতুন করে আবির্ভূত হলো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে নতুন করে হামলা চালালো। কিন্তু মজার বিষয় হলো এই হামলায় তারা একটা গাল ভরা নাম দিয়েছে আত্মরক্ষামূলক হামলা। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই আত্মরক্ষা আসলে কার কাছ থেকে? যদি যুক্তরাষ্ট্র এই হামলা না চালাতো তবে কি ইরান স্বপ্রণোদিত হয়ে হামলা করত? ইতিহাসের পাতা উল্টালে কিন্তু অন্য চিত্রই দেখা যায়। ইরানের এমন কোনো রেকর্ড কি আছে যেখানে তারা বিনা প্ররোচনায় আগে হামলা চালিয়েছে? বিশেষজ্ঞরা বলছেন রেকর্ড নেই, বরং ইতিহাস সাক্ষী। যখনই যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা ইরানের উপর আঘাত হেনেছে, কেবল তখনই তেহরান পাল্টা জবাব দিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম বিবৃতি দিয়ে জানিয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের সম্ভাব্য হামলার চেষ্টার জবাবেই তারা এই পদক্ষেপ নিয়েছে। তাদের লক্ষ্যবস্তু ছিল হরমুজ প্রণালীর কেশম দ্বীপ। এটি ইরানের বৃহত্তম দ্বীপ এবং তেল উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র। সেন্টকম দাবি করেছে তারা কেশম দ্বীপের একটি সাধারণ সামরিক স্থল নিয়ন্ত্রণ কেন্দ্র নিশানা করেছিল। কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সেখানে একের পর এক বোমা বিস্ফোরিত হচ্ছে। এত বিশাল পরিমাণ বিস্ফোরক ফেলা হয়েছে যে হামলার অনেকক্ষণ পরেও সেখানে ধ্বংসযজ্ঞ অব্যাহত ছিল। যুক্তরাষ্ট্র যখন কেশম দ্বীপে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, ইরানও তখন হাত গুটিয়ে বসে থাকেনি। প্রতিশোধের আগুন তাদের বুকেও জ্বলছিল। ইরান দাবি করেছে তারা একটি আঞ্চলিক দেশে, সম্ভবত বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং হেলিকপ্টার লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে পাল্টা হামলা চালিয়েছে। কিন্তু এখানেই শুরু হয় যুদ্ধের আরেকটা বড় ফ্রন্ট, প্রোপাগান্ডা বা তথ্যের যুদ্ধ। সেন্টকম তাৎক্ষণিকভাবে দাবি করল যে তেহরান কুয়েতের দিকে 2টি এবং বাহরাইনের দিকে 3টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যার সবকটি নাকি মাঝপথে বিধ্বস্ত হয়েছে বা মার্কিন বাহিনী প্রতিহত করেছে। সেন্টকম আরও দাবি করেছে যে আঞ্চলিক জলসীমা দিয়ে বৈধভাবে চলাচলকারী বেসামরিক নাবিকদের লক্ষ্য করে ইরান 3টি ড্রোন ছুড়েছিল, যা মার্কিন বাহিনী গুলি করে নামিয়েছে। যুক্তরাষ্ট্রের এই দাবিগুলো শুনলে মনে হয় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা যেন এক অবৈধ বর্ম। কিন্তু বাস্তবতার চিত্রটা কি সত্যিই এমন? ইতিহাস বলে আমেরিকা যখনই এমন দাবি করে কিছুদিন পরেই তার উল্টো চিত্র বেরিয়ে আসে। বিবিসির মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের স্যাটেলাইট চিত্র যখন সামনে আসে তখন দেখা যায় আমেরিকার অনেকগুলো সামরিক ঘাঁটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে অন্তত 20টি মার্কিন সামরিক ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কোনো কোনো বিশ্লেষক তো বলছেন এই সংখ্যা 20 নয় বরং 28টি। অথচ প্রতিবারই যখন ইরান হামলা করে, যুক্তরাষ্ট্র দাবি করে যে তারা সব ড্রোন বা ক্ষেপণাস্ত্র মাঝপথেই ধ্বংস করে দিয়েছে। তারা বলে হামলা জায়গা মতো পৌঁছাতেই পারেনি, কিন্তু স্যাটেলাইট চিত্রগুলো যে পরিমাণ ধ্বংসযজ্ঞের প্রমাণ দেয় তা যুক্তরাষ্ট্রের এই দাবিকে সরাসরি প্রশ্নবিদ্ধ করে। কে সত্য বলছে আর কে মিথ্যা, এই গোলকধাঁধায় পড়ে সাধারণ মানুষের পক্ষে আসল ঘটনা অনুধাবন করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এই রাজনৈতিক আর সামরিক সংঘাতের আজ শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে বিশ্ব অর্থনীতিতেও। বিশ্ব এখন এতটাই অনিশ্চিত হয়ে পড়েছে যে এর প্রভাব সরাসরি পড়ছে তেলের বাজারে। তেলের দাম এই মুহূর্তে নিচের দিকে নামছে, ব্যারেল প্রতি দাম $91 নেমে এসেছে। কিন্তু এই আপাত নিম্নমুখী প্রবণতা আসলে এক বিশাল ঝড়ের পূর্ব লক্ষণ। মধ্যপ্রাচ্যে এই পাল্টাপাল্টি হামলার পর পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে এটা স্পষ্ট যে ওপেক খুব শিগগিরই আবার তেলের দাম বাড়াবে। যখনই হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটে উত্তেজনা বাড়ে, তখনই বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে আশঙ্কা তৈরি হয়। আর এই আশঙ্কার সুযোগ নিয়েই দাম বাড়ানো হয়, যার খেসারত দিতে হয় বিশ্বের কোটি কোটি সাধারণ মানুষকে। যুদ্ধের ময়দানে গুলি ছোড়ে পরাশক্তিরা আর তার মাসুল গুণে সাধারণ খেটে খাওয়া মানুষ। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো এই যে একদিকে যখন বোমা পড়ছে, মানুষ মরছে, অন্যদিকে তখনও বলা হচ্ছে আগামী সপ্তাহে চুক্তি হচ্ছে। এই কথাটার চেয়ে বড় প্রহসন আর কি হতে পারে? যদি আগামী সপ্তাহেই চুক্তি হয়, তবে এই সপ্তাহে এই রক্তপাত কেন? এই মুহূর্তে যদি পাল্টাপাল্টি হামলা চলে, তবে আগামী সপ্তাহে কোন জাদু বলে চুক্তি স্বাক্ষরিত হবে? আসলে আলোচনা, এই চুক্তির আশ্বাস, এসবই এক ধরনের রাজনৈতিক কৌশল। যুদ্ধের ময়দানে নিজের অবস্থান ভারী করার জন্যই হয়তো টেবিলের আলোচনায় বসার আগে এই পেশি শক্তি প্রদর্শন। কিন্তু এই খেলার মাঠে ট্রাম্পের মতো নেতাদের কথার কি সত্যি কোনো মূল্য আছে? আজকে তিনি বলছেন আলোচনা সন্তোষজনক, আর কালকেই তার মিত্ররা হামলা চালাচ্ছে। এই দ্বিমুখী নীতির বেড়াজালে পড়ে পুরো মধ্যপ্রাচ্য আজ এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। রাত গভীর হচ্ছে, কেশম দ্বীপের আকাশ এখনো কালো ধোঁয়ায় আচ্ছন্ন। পারস্য উপসাগরের জলে প্রতিফলিত হচ্ছে সেই ধ্বংসের আগুন। পেন্টাগনের আন্ডারগ্রাউন্ড বাংকারে বসে থাকা জেনারেলের মুখে চিন্তার বলিরেখা। তার সামনে বিশাল স্ক্রিনে লাল বিন্দুগুলো জ্বলছে আর নিভছে। প্রতিটি লাল বিন্দু মানে একটি সম্ভাব্য টার্গেট, একটি সম্ভাব্য বিস্ফোরণ, কিছু নিশ্চিত মৃত্যু। অন্যদিকে তেহরানের গোপন সামরিক কমান্ড সেন্টারে একদল সামরিক কর্মকর্তা গভীর আলোচনায় মগ্ন। তাদের চোখে প্রতিশোধের আগুন। তারা জানেন এই আঘাত বিনা জবাবে ছেড়ে দিলে কাল তারা আরো বড় আঘাত আনবে। টেলিফোন বেজে উঠল পেন্টাগনের ওই জেনারেলের ডেস্কে। অপর প্রান্তে হোয়াইট হাউসের কোনো এক শীর্ষ কর্মকর্তা। জেনারেল, আগামী সপ্তাহের চুক্তির ড্রাফট রেডি, কিন্তু তার আগে আমাদের নিশ্চিত করতে হবে ওরা যেন টেবিলের ওই পাশে দুর্বল হয়ে বসে। জেনারেলের ঠোঁটের কোণে এক চিলতে শীতল হাসি ফুটে উঠল। স্যার, আমাদের পরবর্তী টার্গেট লক করা আছে, শুধু আপনার গ্রিন সিগন্যালের অপেক্ষা। বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে, কিন্তু এই আলো কোনো নতুন দিনের আশা নিয়ে আসছে না, বরং এই আলো যেন স্পষ্ট করে দিচ্ছে আগামীকালের আরও বড় কোনো ধ্বংসলীলার চিত্র। ট্রাম্পের সেই সন্তোষজনক আলোচনার আশ্বাস তখন মরুভূমির মরীচিকার মতো মিলিয়ে গেছে। বিশ্ববাসী এক রুদ্ধশ্বাস অপেক্ষায় প্রহর গুনছে। আগামী সপ্তাহে কি আসলেই কোনো চুক্তির সাদা পায়রা উঠবে, নাকি শান্তির সেই চুক্তির কাগজে স্বাক্ষর করার আগেই তা ভেসে যাবে আরেকটি রক্তগঙ্গায়? কে জানে, হয়তো এই ছায়াযুদ্ধের কোনো শেষ নেই। হয়তো শান্তি কেবলই একটি শব্দ যা রাজনীতির অভিধানে লেখা আছে শুধু সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য। ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলছে, আর সেই সাথে এগিয়ে আসছে আরেকটি অজানা, অপ্রকাশিত ধ্বংসাত্মক অধ্যায়। সাসপেন্সের এই দরাবাজিতে পরবর্তী চালটা কে দেবে, সেটা হয়তো জানা যাবে আগামীকালের কোনো এক ব্রেকিং নিউজে, অথবা রাতের অন্ধকারে ধেয়ে আসা আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গর্জনে।